1949 সালে রাজতন্ত্র শেষ হলো, 1950 সালে সংবিধান চালু হলো, কিন্তু ত্রিপুরা তখনও কোনো রাজ্য নয়। 1956 সালে ত্রিপুরাকে ঘোষণা করা হলো একটি ইউনিয়ন টেরিটরি। এখন প্রশ্ন হলো, ইউনিয়ন টেরিটরি মানে কি ত্রিপুরা গণতন্ত্র পেল, নাকি এটা ছিল আরেক রকমের কেন্দ্রশাসিত নিয়ন্ত্রণ? ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজ আমরা জানব 1956 থেকে 1972 সাল পর্যন্ত ত্রিপুরা কিভাবে শাসিত হয়েছিল, ক্ষমতা কার হাতে ছিল, আর এই সময়টাই কিভাবে আজকের ত্রিপুরার রাজনৈতিক ভিত্তি করে দিয়েছিল। ইউনিয়ন টেরিটরি অফ ত্রিপুরা 1956 টু 1972 ক্ষমতা কার হাতে ছিল, এবং প্রশ্ন জাগে গণতন্ত্র কতটা ছিল। তাহলে শুরু করা যাক মূল বিষয়ে। ইউনিয়ন টেরিটরি হওয়ার প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে ইউনিয়ন টেরিটরি তৈরি হয়েছিল? 1956 সালে ভারতের স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট কার্যকর হয়। এই আইনের মূল উদ্দেশ্য ছিল ভাষা ও প্রশাসনিক সুবিধার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন। কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা ছিল। ত্রিপুরা ছিল ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন একটি ভূখণ্ড বা রাজ্য, রাজনৈতিকভাবে দুর্বল, জনসংখ্যাগতভাবে একটি অস্থির রাজ্য। কেননা 1947-এর পর ত্রিপুরার ভাগ্য পরিবর্তনের সময় এসেছিল এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল হয়ে উঠেছিল ত্রিপুরা। এই কারণেই কেন্দ্র সরকার ত্রিপুরাকে তখনই পূর্ণ রাজ্য না করে ইউনিয়ন টেরিটরি হিসাবে রাখার সিদ্ধান্ত নেয়। আর এই সিদ্ধান্তের পেছনে প্রশাসনিক যুক্তি ছিল, কিন্তু এর রাজনৈতিক মূল্য ছিল অনেক গভীর। কেননা ইউনিয়ন টেরিটরি মানে ত্রিপুরার রাজনৈতিক বিজয় নয়, পূর্ণ রাজ্য নয়, রাজতন্ত্র নয়। তাহলে সেটা কি? ইউনিয়ন টেরিটরি মানে কি ছিল ত্রিপুরার জন্য? ইউনিয়ন টেরিটরি হওয়ার অর্থ হলো ত্রিপুরার প্রশাসনের চূড়ান্ত ক্ষমতা থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে। এখানে একজন অ্যাডমিনিস্ট্রেটর বা লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত থাকবেন, যা দিল্লিতে এখন এলজি বলা হয়, বা বিভিন্ন ইউনিয়ন টেরিটরিতে এলজি বলা হয়, হচ্ছেন লেফটেন্যান্ট গভর্নর। তার নিয়োগ হতো সরাসরি দিল্লি থেকে। জনগণের দ্বারা নির্বাচিত মুখ্যমন্ত্রী তখনও ছিলেন না, কেননা ত্রিপুরাতে তখনও নির্বাচন হয়নি এবং ত্রিপুরাতে তখনও কোনো বিধানসভা ছিল না। একটি সীমিত আকারের টেরিটোরিয়াল কাউন্সিল থাকলেও এর ক্ষমতা ছিল খুবই সীমাবদ্ধ। অর্থাৎ গণতন্ত্রের কাঠামো ছিল, কিন্তু গণতন্ত্রের আত্মা তখনও অনুপস্থিত ছিল। কেননা জনপ্রতিনিধি, নির্বাচন প্রক্রিয়া এবং জনপরিষদ বা বিধানসভা, সেগুলি হচ্ছে গণতন্ত্রের আত্মা, এবং সেই গণতন্ত্রের আত্মা তখনও পর্যন্ত ঘুমিয়েছিল ত্রিপুরার ক্ষেত্রে। আর অন্যদিকে রাজনৈতিক টানাপোড়েন, অর্থনৈতিক অবক্ষয়, শরণার্থী সমস্যা, অভিবাসন সম্পর্কিত সমস্যা, উপজাতি বাঙালির মধ্যে সাংস্কৃতিক ভাষাগত পার্থক্য ত্রিপুরাকে করে তুলেছিল একটি সংকটাধীন রাজ্য। এই সময়ে মানুষের রাজনৈতিক অভিজ্ঞতা কেমন ছিল? এই সময় ত্রিপুরার সাধারণ মানুষ এক অদ্ভুত বাস্তবতার সম্মুখীন হয়। একদিকে ভোটাধিকার আছে, রাজনৈতিক দল সক্রিয়, অন্যদিকে বড় সিদ্ধান্ত নেওয়া হয় দিল্লি থেকে, স্থানীয় সমস্যার সমাধান ধীর, আর জনপ্রতিনিধিদের ক্ষমতা সীমিত। এই দ্বৈত পরিস্থিতি মানুষকে ধীরে ধীরে প্রশ্ন করতে শেখায়, আমরা কি সত্যিই নিজেদের শাসন পেয়েছি? আমরা কি সত্যিই নিজের ক্ষমতা পেয়েছি? আর এই প্রশ্ন থেকে জন্ম নেয় আরো শক্ত রাজনৈতিক চেতনা। কেননা সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজতে গিয়ে সেই রাজনৈতিক চেতনার বৃদ্ধি পায়। শরণার্থী পুনর্বাসন ও আদিবাসী প্রশ্ন ইউনিয়ন টেরিটরি পর্যায়ের সবচেয়ে বড় প্রশাসনিক চ্যালেঞ্জ ছিল শরণার্থী পুনর্বাসন।
পূর্ব পাকিস্তান থেকে আসা মানুষের জন্য জমি বরাদ্দ করা, বাসস্থান বরাদ্দ করা, জীবিকার ব্যবস্থা করা, এই সব কিছুর চাপ পড়ে ত্রিপুরার সীমিত ভূমির মধ্যে। আর আমরা সবাই জানি ত্রিপুরার সমতল ভূমির পরিমাণ খুবই কম। এই সময়েই আদিবাসী সমাজ আরো গভীরভাবে অনুভব করতে শুরু করে তাদের জমি, তাদের ভাষা, তাদের সংস্কৃতি সব কিছুর অস্তিত্ব বিপন্ন। ইউনিয়ন টেরিটরি প্রশাসন ও সমস্যার পূর্ণ সমাধান দিতে ব্যর্থ হয়, কারণ নীতি নির্ধারণের ক্ষমতা তাদের হাতে ছিল না। রাজনৈতিক দল ও আদর্শগত লড়াই এই সময় তৈরি হয়েছিল। এবার আলোচনা করব রাজনৈতিক দল এবং আদর্শগত লড়াইয়ের পরিবেশ। এই সময়ে ত্রিপুরার রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ ঘটে। ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় কমিউনিস্ট পার্টি এবং আদিবাসী ভিত্তিক সংগঠনগুলো এই সময় তাদের ঐক্যবদ্ধ করতে শুরু করে। এদের মধ্যে লড়াই ছিল উন্নয়ন বনাম পরিচয়, শরণার্থী পুনর্বাসন বনাম ভূমি সুরক্ষা, কেন্দ্রের নীতি নির্ধারণ বনাম স্বশাসন, কেন্দ্রের নিয়ন্ত্রণ বনাম স্বশাসন। ইউনিয়ন টেরিটরি পর্যায়টি কার্যত পরিণত হয় একটি রাজনৈতিক প্রশিক্ষণ ক্ষেত্রে। এবার প্রশ্ন হচ্ছে, কেন ইউনিয়ন টেরিটরি ব্যবস্থা টেকসই ছিল না? 1960-এর দশকের শেষ দিকে পরিষ্কার হয়ে যায় ইউনিয়ন টেরিটরি হিসাবে ত্রিপুরাকে আর ধরে রাখা যাবে না। কারণ জনসংখ্যা বাড়ছে, রাজনৈতিক সচেতনতা বেড়ে উঠছে, প্রশাসনিক চাহিদা বাড়ছে। মানুষ এখন চায় নির্বাচিত সরকার, পূর্ণ আইনসভা, নিজের ভবিষ্যৎ নিজে নির্ধারণ করার অধিকার। এই দাবি পরবর্তীকালে রাজ্য আন্দোলনের রূপ পরিগ্রহ করে। আর এই দাবি থেকেই ত্রিপুরা ধীরে 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 পূর্ণ রাজ্যের মর্যাদায় রূপ পরিগ্রহ করে। আর এই পূর্ণ রাজ্যের মর্যাদা একদিনের ছিল না। 1956 থেকে 1972 এই 16 বছর ত্রিপুরার ইতিহাস কোনো ফাঁকা সময় নয়। এটা ছিল গণতন্ত্র শেখার সময়, লড়াই করতে শেখার সময়, আর প্রশ্ন তুলতে শেখার সময়। ইউনিয়ন টেরিটরি ত্রিপুরা ছিল না সম্পূর্ণ স্বাধীন, কিন্তু এই সময় না থাকলে 1972 সালের রাজ্য হওয়া সম্ভব হতো না। তাই 1956 থেকে 1972 সালের এই জার্নিটাকে কোনোভাবে ছোট করে দেখা যাবে না। কেননা এই পরিস্থিতিতে ত্রিপুরার আদিবাসী, ত্রিপুরার সমতলবাসী, সর্বোপরি ত্রিপুরার জনগণ প্রশাসন শিখেছে, রাজনীতি শিখেছে এবং নিজেদের শাসন নিজেরা করার অনুভব অর্জন করেছে। পরের ভিডিওতে আমরা জানব ত্রিপুরা কিভাবে রাজ্যের দাবিতে ঐক্যবদ্ধ হলো এবং 1972 সালে পূর্ণ রাজ্যের মর্যাদা পেল। এই ইতিহাস জানা জরুরি মনে হলে ভিডিওটি শেয়ার করুন এবং পরবর্তী পর্ব দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ত্রিপুরা, নমস্কার।